তাই নাকি? কবে বলতে? হ্যাঁ, কিভাবে বলতে? টেলিফোন করে? সেই দিন কি তবে ওই সময় বারংবার অফিস থেকে বাড়ির ল্যান্ডলাইনে ফোন করে এই কথাই বলতে চেয়েছিলে? ছায়া হয় নেমে আসেরা, অশরীর শ্বাস দেয় পিছুটা, জানালায় বাড়িয়ে দুবার। বোঝা না বোঝার সীমা পেরিয়ে অজানার কুয়াশা মেখে, না বলা কাহিনী শোনাতে। নমস্কার, জানা অজানার মাঝে থেকে আমি পৌলমী চলে এসেছি আমার শ্রোতা বন্ধুদের আজ গল্প শোনাতে। শ্রোতা বন্ধুরা, আজ আমি যে গল্পটা আপনাদের শোনাতে চলেছি, গল্পটা খানিক অন্যরকমও বলা যেতে পারে। গল্পের লেখক অচিন্ত্য কুমার সেনগুপ্ত। গল্পের নাম রক্তের ফোঁটা। শুনতে থাকুন রোমহর্ষক গল্প শ্রী অচিন্ত্য কুমার সেনগুপ্তের কলমে রক্তের ফোঁটা। সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ পা হড়কে পড়ে যাচ্ছিল অনিমেষ। মুহূর্তে রেলিংটা ধরে ফেলে সামলালো নিজেকে, নিচের দিকে তাকালো। উফ, কই কিছু পড়ে টরে নেই তো? কলার খোসা, আমের চোকলা, নারকেল ছোবড়া কিছুই তো নেই। এমনকি এক ফোঁটাও জলও তো পড়ে নেই। একেবারে শুকনো খটখটে সিঁড়ি। দেখি তো জুতোর তলাটা, না এখানেও তো কিছু লেগে নেই। খুব তাড়াহুড়ো করছিলাম তো, সেই জন্য হয়তো পাটা একটু বেচাল হয়ে পড়েছিল। ছন্দ রাখতে পারিনি ঠিক মতো। ইস, চোখের পলকে কি দুর্ঘটনাটাই না হতে পারত। পড়ে গিয়ে হাড়গোড়, মাথা কিংবা মেরুদণ্ডই হয়তো ভেঙে যেতে পারত। তাহলে এতক্ষণে রেল স্টেশনের পথে না হয়ে হাসপাতালের পথে যেতে হতো। ট্যাক্সির বদলে অ্যাম্বুলেন্স। সত্যি কি যে করি না আমি। উফ, জোর বাঁচান বেঁচে গেছি। সত্যি এক চুলের ফারাক, একটা সুতোর এদিক ওদিক। এত তাড়াহুড়োর কোনো মানে হয় না। অনিমেষের এখন বয়স হয়েছে, তার ধীর স্থির হওয়া উচিত। কিন্তু কি আশ্চর্য, ঠিক সময় সমর্থ হাতে রেলিংটা ধরে ফেলতে পারল। ঠিক অত দূরে রেলিং পড়বার সময় হাতের হিসেব থাকলো কি করে? অনিমেষের মনে হলো কে যেন হাতের কাছে রেলিংটা এগিয়ে এনে দিয়েছে। অনিমেষ কিচ্ছু বলেনি, তবু ট্যাক্সিটা ছুটছে প্রাণপণ, যেন ড্রাইভারেরও ভীষণ তাড়া। অনিমেষ ড্রাইভারকে বলল, দাদা একটু আস্তে চালান না, এত তাড়াহুড়োর দরকার কি? জব বাবা, আমি তো আপনাকে এই তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য জোরে চালাচ্ছি। নাহলে যদি ট্রেন ফেল করেন তখন যদি আবার বলেন। আমি কি আপনাকে বলেছি আমার দেরি হয়ে গেছে? আমি হাতে সময় নিয়েই বেরিয়েছি, কিন্তু এভাবে চালালে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, হয়তো ট্যাক্সিটা কাউকে চাপা দিয়ে দেবে। ওসব আমার হাতে কখনোই হবে না। আমি স্পিডে চালানোর মাস্টার, কিন্তু সেফটি নিয়ে। আপনি চেপে বসুন, আমি ঠিক পৌঁছে দেবো। কিন্তু বেগে ছুটলেই তো আর আগে পৌঁছানো যায় না সব সময়। হয়তো নির্ঘাত জ্যাম হবে রাস্তায়, তখন হয়তো এত স্পিডে চালিয়েও ট্যাক্সিটা স্টেশনে পৌঁছতে পারবে না, ট্রেন ছেড়ে দেবে। যেন এত সুখ সহ্য করবার নয়। ভাগ্য ঠিক বাদ সাধবে, বাগড়া দেবে। এই সবই ট্যাক্সিতে বসে বসে ভাবছিল অনিমেষ। কিন্তু না, হন্তদন্ত ট্যাক্সি শেষ পর্যন্ত পৌঁছেছে, ট্রেন ছাড়েনি। কামরার খোলা দরজার উপর অনিতা দাঁড়িয়ে। অনিমেষকে দেখে খুশিতে ঝলমল করে উঠে অনিতা বলল, বাবা, শেষ পর্যন্ত আসতে পারলে? কত বাধা, কত বিপদ। বাহ, আর বাধা বিপদ কোথায়? সব তো খোলসা হয়ে গিয়েছে। এখন তো ফাঁকা মাঠ, যাকে বলে লাইন ক্লিয়ার। অনিমেষও হাসল স্বচ্ছন্দে। হঠাৎ ইঞ্জিনটা হুইসেল দিয়ে উঠল।
অনিমেষ বুঝি উঠতে যাচ্ছিল, অনিতা ব্যস্ত সমস্ত হয়ে বলল, আর উঠে কি হবে, গাড়ি তো ছেড়ে দিচ্ছে। না, ওটা অন্য প্ল্যাটফর্মের ইঞ্জিন, যা ভয় পাইয়ে দিয়েছিল। উফ, তোমার সবেতেই ভয়। না, ভয় আর কোথায়। কামরাতে উঠল অনিমেষ। ঘড়ির দিকে তাকিয়ে দেখল সামান্য কয়েক মিনিট বাকি আছে। সে বলল, কিছুক্ষণ বাকি। কিন্তু কতক্ষণ? ধরো 1 বছর। কথাটাকে অন্য অর্থে নিয়ে গেল অনিমেষ। না না, অতদিন কেন? এ কি, আমরা ডিভোর্সের পরে বিয়ে করতে যাচ্ছি নাকি যে 1 বছর অপেক্ষা করতে হবে? না, তা নয়, তবে মানে আমতা আমতা করতে লাগলো অনিমেষ। অনিতা অসহিষ্ণু হয়ে বলল, তবে টবে নয়, শ্রাদ্ধ শান্তি হয়ে গিয়েছে, এখন আর তোমার দ্বিধাটা কি? তবু লোকে বলে 1 বছর অপেক্ষা করা ভালো। ছাই বলে, কেউ বলে না। আমি কত বছর অপেক্ষা করে আছি বলো তো, আর আমি দেরি করতে প্রস্তুত নই। খানিক অভিমানী স্বরে কথাগুলো বলল অনিতা। অনিমেষ খানিক রসিকতার সুরে বলল, কিন্তু চলেছে তো কলকাতার বাইরে। কি করব, হঠাৎ বদলি করে দিল। কিন্তু তাতে কি হয়েছে? তুমি দিনক্ষণ ঠিক করে চিঠি লিখলেই আমি ঝপ করে চলে আসব বিয়ে করতে। আর হাঙ্গামা কি! শুনছি আমাকেও নাকি বাইরে ঠেলে দেবে। দেখ না, তাহলে মফস্বলে যাব। আর যদি না দেয়, কলকাতাতেই থাকো, তাহলে চলে আসবো এখানে। মোট কথা, শুভস্য শীঘ্রম। চোখে তীক্ষ্ণ আকুতি নিয়ে তাকিয়ে কথাগুলো বলল অনিতা। অনিমেষ তাকে প্রশ্ন করল, লোকে কি বলবে? লোকের কথা ছেড়ে দাও। না, লোকে বলবে বউ মারা যাওয়ার 1 মাস পরেই বিয়ে করলো। সেটা 1 বছর পরে করলেও বলবে। লোকের হাতে সৃষ্টি স্থিতি প্রলয়ের ভার নেই। লোকে কি জানে আমার তপস্যার কথা? তপস্যা? হ্যাঁ, প্রতীক্ষা আর প্রার্থনাই আমার তপস্যা। অনিতা একবার ঘড়ির দিকে তাকালো, তারপর অনিমেষকে বলল, তোমার বিয়ের প্রায় 2 বছর পর আমাদের দেখা। তুমি আমাকে বললে, তুমি আমার পরম হয়ে এলে তো প্রথম হয়ে এলে না কেন? সেই থেকেই প্রার্থনা করছি, প্রতীক্ষা করে আছি, কবে সেই চরম দিন আসবে, কবে পথ পরিষ্কার হবে। 3 বছরের পর সেই সুযোগ আজ এলো। এই 3 বছর সমানে আকাঙ্ক্ষা করে এসেছি আমাদের স্বাধীনতা। অর্থাৎ গত 3 বছর ধরে অনিতা সুরভির মৃত্যু কামনা করে এসেছে। বুকের মধ্যে একটা ঘা মারার শব্দ শুনল অনিমেষ। সেই শব্দ কি তারও আকাঙ্ক্ষার প্রতিধ্বনি? না না না, তা কি করে হয়? সুরভি বেঁচে ছিল বলেই তো অনিতার প্রতি তার এত আকর্ষণ, এত জ্বলন্ত জীবন্ত আকর্ষণ ছিল। সুরভি আজ বেঁচে নেই, তাই কি অনিতাও আজ স্তিমিত, নিষ্প্রভ? এ কি, ট্রেন এখনো ছাড়ছে না কেন? সময় তো কখন হয়ে গেছে, তবু ছাড়বার নামই নেই। অনিমেষের এই কথা শুনে অনিতার মনে হলো, ছাড়বার ঘন্টা পড়লেই তো অনিমেষ নেবে যাবে, রুমাল নেড়ে বিদায় জানাবে। তার থেকে আরও খানিক সময় ট্রেনটা দাঁড়িয়ে থাকুক না, অন্তত খানিকক্ষণ বেশি ওর সান্নিধ্য তো পাবো। কি একটা গোলমালে ট্রেনটা থেমে আছে, ছাড়ছে না। দীর্ঘতর হচ্ছে এই নিষ্ফল সান্নিধ্য। কিন্তু সব ট্রেনই ছেড়ে যায়। শেষ পর্যন্ত অনিতারটাও ছাড়ল। নামতে গিয়ে অনিমেষ আবার পড়ল নাকি পাহড়কে? আরে আরে আরে, উফ! এই কি হলো? দেখে সাবধানে নামো। না, সে অত অপগণ্ড নয়। তার পায়ের নিচে মোলায়েম প্ল্যাটফর্ম কে যেন ঠিক পৌঁছে দিয়েছে। না না না, কিছু হয়নি, ঠিক আছে, তুমি সাবধানে যেও। মফস্বলে বদলি হয়ে এসেছে অনিমেষ। ভালোই হয়েছে, বদল হয়েছে পরিবেশে। মেঝেতে পায়ে পায়ে আলতার দাগ ফেলা নেই আর স্মৃতির রক্তাক্ত কণ্টক। অনিমেষের এই বাড়িটা একটা ছোট ছাদওয়ালা বাড়ি। উপরে 2খানা মোটে ঘর, একটা শোবার আর একটা বসবার। নিচে বাবুর্চি চাকর। এর চেয়ে আরও ছোট হলে চলে কি করে?
তবু অনিমেষের মনে হয় এই বাড়িটা যেন কীরকম ফাঁকা ফাঁকা লাগে। এদিক ওদিক প্রতিবেশীদের বাড়িগুলো কেমন যেন দূরে দূরে মনে হয়। বাড়িটাকে ঘিরে যেন অনেক গাছপালা, অনেক হাওয়া, অনেক অন্ধকার। গাড়ি ঘোড়ার আওয়াজ অনেক পরে পরে শোনা যায়। ফেরিওয়ালারাও এদিকে খুব একটা আসে না। নদীটা কত দূরে, অথচ মধ্যরাত্রে একটু হাওয়া উঠলেই শোনা যায় গোঙানি। হ্যাঁ, কাজকর্মের লোকজন আসে ঠিকই, কিন্তু তাদেরও আসা মানেই হচ্ছে চলে যাওয়া। সমস্ত ভিতর বার আশপাশ কেমন একটা শূন্যতার শ্বাস দিয়ে ভরা। না, আসুক অনিতা, ঘরদোর ভরিয়ে তুলুক। বড্ড একা একা লাগছে, এভাবে থাকা যায় না। আশ্চর্য, সেই রকমই তো চিঠিতে লিখেছে অনিতা। এই মফস্বল শহরেই সে একটা উচ্চতর চাকরির জন্য আবেদন করেছে। কদিন পরে ইন্টারভিউ। হ্যাঁ, কোথায় আর উঠবে, অনিমেষেরই অতিথি হবে অনিতা। কিন্তু চিঠি লিখে বারণ করলো অনিমেষ। সে চিঠিতে লিখল, তুমি এসো, থাকো, চাকরি করো, কিন্তু আমার বাড়িতে উঠো না। অন্তত এখন নয়, মানে একেবারে আজকেই নয়। জানোই তো আমার বাড়িতে মেয়ে ছেলে কেউ নেই, তোমার অসুবিধা হবে। তাছাড়া আমি দুর্বার, একা। আগে অধিষ্ঠিত হও, পরে প্রতিষ্ঠিত হবে। পাল্টা জবাব এলো অনিতার চিঠিতে। সে তিরস্কারের ভঙ্গিতে লিখল, আমি একজন সম্ভ্রান্ত পদস্থ শিক্ষিকা। একটা চাকরি সম্পর্কেই তোমার কাছে একদিনের সাময়িক আশ্রয় চাইছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। আর নিজেকে অত দুর্বার বলে স্পর্ধা করো না। ভাববে আমার প্রতিরোধও দুঃসাধ্য, অন্তত যতক্ষণ আমি সম্ভ্রান্ত পদস্থ শিক্ষিকা। অনিতার এহেন চিঠি পেয়ে অনিমেষ উপলব্ধি করল যে সে হয়তো এবারে একটু বেশি রকমই কঠিন চিঠি পাঠিয়েছিল, যা অনিতার সম্মানে আঘাত এনেছে। সমাজে নিজের একটা বিশ্বাসযোগ্য ও সাধু পুরুষের ন্যায় চিত্র প্রতিস্থাপন করার জন্য সে তার মনের চাহিদার বিপক্ষে যাচ্ছে, যা হয়তো অনিতাকেও তার থেকে দূরে সরিয়ে দিতে পারে। আসলে অনিমেষও মনে মনে এমন পরিবেশে অনিতাকে কামনাই করছিল। তাই সে বিষয়টাকে স্বাভাবিক ও অনিতার মানভঞ্জনের জন্য ফের লিখল, রাগ করো না লক্ষ্মীটি, তুমি এসো। ঝগড়াঝাটির কি দরকার? তুমি এলে কত গল্প করা যাবে, কত হাসা যাবে মন খুলে। স্তব্ধতাকেও কত মনে হবে রমণীয়। আজ সন্ধ্যের ট্রেনে আসবে অনিতা, শুধু রাতটুকু থাকবে। কাল সকালে ইন্টারভিউ দিয়ে দুপুরের ট্রেনে ফিরে যাবে নিজের জায়গায়। সকাল থেকেই মেঘ মেঘ, বৃষ্টি বৃষ্টি। দুপুরে ঘনঘোর করে বর্ষা নেমেছে। সন্ধ্যের দিকে তোরটা কমলেও হাওয়াটা কমেনি, চলেছে ঝোড়ো হাওয়ার ঝাপটা। স্টেশনে এসে অনিমেষ শুনল গাড়ি 3 ঘন্টার উপরে লেট। ভীষণ দমে গেল শুনে। বাইরে দুর্যোগ থাকলেও অন্তরে বুঝি একটা আগুনের ভাণ্ডার ছিল, সেটা নিভে গেল ধুইয়ে ধুইয়ে। রাস্তায় জনমানব নেই, দোকানপাট বন্ধ, শুধু একলা এক পথহারা হাওয়া ঘুরে বেড়াচ্ছে এলোমেলো। সাইকেল রিক্সা করে বাড়ি ফিরল অনিমেষ। সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখল, এ কি, আমার শোবার ঘরে আলো জ্বলছে, দরজা তো তালাবন্ধ। এত হাওয়ার ধাপড় যে তালাবন্ধ দরজার পাল্লা দুটো ফাঁক হয়ে গেছে। তাই দেখতে পেলাম অবশ্য। তবে কি ঘর বন্ধ করে বেরোবার সময় আমি সুইচটাই অন করে রেখেছিলাম? তাই হবে, নইলে আলো জ্বলে কি করে। পথে আসার সময় আর স্টেশনেও দেখলাম ঝড়ের উৎপাত, সারা শহর কারেন্ট অফ হয়ে গেছে। তাই বোধহয় বেরোনোর সময় খেয়াল করে সুইচটা অফ করিনি। আর এখন কারেন্ট এসে যাওয়াতে আলো জ্বলে উঠেছে। এই বলে অনিমেষ বারান্দার সুইচটা টিপল। আলো কিন্তু জ্বলল না।
যা, এই কারেন্টের ফ্লাকচুয়েশনের জন্য বাল্বটাই বোধহয় কেটে গেছে। দরজার তালা খুলে ঘরে ঢুকতেই দেখে ঘরে আর আলো নেই। মুখস্থ জায়গায় হাত রেখে সুইচ পে টিপল অনিমেষ, কিন্তু আলো তাও জ্বলল না। না, কারেন্ট তো আসেনি, কিংবা এসে আবার চলে গেল। ধুর, আর ভালো লাগে না। টর্চটা হ্যাঁ, হাতের টর্চটা টিপল অনিমেষ। মনে হলো ঘরের মধ্যে অন্ধকার যেন নড়ছে চড়ছে, ঘোরাঘুরি করছে। অন্ধকার কোথায়? এটা তো একটা লোক। ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে উঠল অনিমেষ। কে কে ওখানে? দরজা খোলা পেয়ে পালালেন বুঝি? সাহস থাকা তো সামনে আসুন। অনিমেষ প্রবল শক্তিতে দরজা বন্ধ করলো। প্রায় এখানে কারেন্ট বন্ধ হয় বলে মোমবাতি ও দেশলাই হাতের কাছে মজুত রাখে, তাই জ্বালালো এখন। হোক মৃদু, একটা স্থির অবিচ্ছিন্ন আলো তো দরকার। কই, লোকটা যায়নি তো? খাটের বাজু ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। একটা বোবা আতঙ্ক অনিমেষের গলা টিপে ধরল। তার গলা দিয়ে ভাঙা স্বর নিঃসৃত হলো। এই কে কে? সুরভি। পরনে চওড়া পাড় শাড়ি, সিঁথিতে ডগডগে সিঁদুর, খালি পায়ে টুকটুকে লাল আলতা, ঠোঁট দুখানি চুনে খয়েরে রঙিন করা। সুরভি ডান হাতের তর্জনী তার ঠোঁটের ওপর রাখল, যেন ইঙ্গিত করল অনিমেষ যেন না চেঁচায়, কথা না বলে। তারপর আস্তে আস্তে হেঁটে হেঁটে দেওয়ালের দিকে সরে গেল সুরভি। সরে গেল যেখানে একটা ক্যালেন্ডার ঝুলছে। একটা তারিখের ওপর আঙুল রাখল। দুই চোখে ক্রুদ্ধ ভৎসনা পুড়ে তাকালো অনিমেষের দিকে। সেই চিহ্নিত তারিখে টর্চের আলো ফেলল অনিমেষ। দেখল আঙুলের ডগায় করে এক ফোঁটায় রক্তের দাগ রেখেছে তারিখে। এ কোন তারিখ? আরে, এ তো আজকের তারিখ। বাংলা 28শে আষাঢ়, বৃহস্পতিবার। 28শে আষাঢ় কি কি যেন ছিল? ওহো, 28শে আষাঢ় তো আমার আর সুরভির বিয়ের দিন। একদম ভুলে গেছিলাম। হ্যাঁ, ঠিকই। অনিমেষ তার আর সুরভির বিয়ের দিনটা অর্থাৎ 28শে আষাঢ় এই তারিখটা একদমই ভুলে গিয়েছিল। আসলে প্রতি বছর সুরভি মনে করিয়ে দিত, কখনো কখনো আবার সারপ্রাইজ প্ল্যানও করত, যেমনটা করেছিল গত বছরও। কিন্তু সুরভি, সুরভি, আরে গেলে কোথায়? আরে অফিসের দেরি হয়ে যাচ্ছে। টাইটা, আরে টাইটা কোথায় রেখেছো? খুঁজে পাচ্ছি না। আসছি, পুজো করছি। দেখো না খুঁজে, ওই আলমারির ফার্স্ট ড্রয়ারেই আছে। অনিমেষ আলমারির ড্রয়ারটা খুলতেই দেখল সেখানে একটা সুন্দর মোড়কে করা গিফট বক্স। গিফট বক্সটার ওপরে একটা ছোট্ট কার্ডে লেখা, শুভ বিবাহ বার্ষিকী বর্মশাই। ওহো, একদম ভুলে গেছিলাম। তাই বুঝি? অনিমেষকে টাই খুঁজতে বলে আস্তে করে চুপিসারে সুরভি দরজার কাছে এসে দাঁড়িয়েছিল। সারপ্রাইজ পেয়ে অনিমেষের এক্সপ্রেশনটা ঠিক কেমন হবে দেখার জন্য। ভুলে গিয়েছিলে তো এই বছরও? না মানে, আসলে তুমি বাংলা তারিখটা ফলো করো তো, মানে বলো কি না, তাই চট করে মনে পড়ে না। তাই? তা ইংরেজি তারিখটা বলো তো দেখি। বলছি হ্যাঁ, এই 13th জুলাই। ইস, ভুলে গেলাম কি করে। এনিওয়েজ, হ্যাপি অ্যানিভার্সারি টু মাই ডিয়ার ওয়াইফ। হুম, এইরকম শুধু মুখে বললে হবে না, গিফট চাই। বলো কি গিফট চাই তোমার? আচ্ছা বেশ, আজ আমি তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরবো, আর তারপরে আমরা একটা দারুণ 5 স্টার হোটেলে ডিনারে যাব, কেমন? থ্যাংক ইউ। তবে এখন আমি সকাল থেকে উঠে যে রান্নাগুলো করেছি সেগুলো খানিক ভক্ষণ করিয়া আপিসে গেলে আমি বাধিত হব। ওরে বাবা, করেছো কি? এই এত কিছু খেতে গেলে তো অফিসে দেরি হয়ে যাবে। কিচ্ছু এমন দেরি হবে না, একটু খেয়ে নাও লক্ষ্মীটি। ঠিক আছে, হোম মিনিস্টারের কথা কি আর ফেলা যায়?
একদম না। বাংলা তারিখ 28শে আষাঢ়। অনিমেষ ও সুরভির বিয়ের দিনটা প্রতি বছরের মতো এই বছরেও সুরভি এসেছে অনিমেষকে মনে করিয়ে দিতে। অদূরে দাঁড়িয়ে হাসছে সুরভি। কেমন মজা! যেতে না যেতেই মুছে দিয়েছো মন থেকে, মুছে দিয়েছো দেওয়াল থেকেও। আমার একটা ছবিও কোথাও রাখোনি। ঘুরে ঘুরে চারদিকের দেওয়ালের দিকে তাকাতে তাকাতে কথাগুলো বলল সুরভি। অনিমেষ তাকে ব্যাকুল হাতে ধরতে গেল। সুরভি, একটা বাতাস ছুটে গেল ঘরের মধ্যে। বন্ধ দরজা জানলা ঝরঝর ঝরঝর করে উঠল। সিঁড়িতে শোনা গেল নেমে যাওয়ার পায়ের শব্দ। শুধু যেন সুরভি একা নয়, তার সঙ্গে আছে আরও অনেকে। একসঙ্গে নেমে যাচ্ছে, কেবল নেমে যাচ্ছে, ভারী ক্লান্ত পায়ে নেমে যাচ্ছে। ভয় আপাদ মস্তক ঘেমে উঠল অনিমেষের। হঠাৎ আলো জ্বলে উঠল। মনে হলো এ আলো নয়, কে যেন সহসা হেসে উঠেছে খিলখিল করে। তাড়াতাড়ি অল্প স্বল্প খেয়ে শুয়ে পড়ল অনিমেষ। টর্চ, ছাতা, ওয়াটারপ্রুফ দিয়ে চাকরকে পাঠালো স্টেশনে। মনোহর, তুমি সব গুছিয়ে নিয়েছো তো? আগে বাবু, আপনি যা যা বলেছিলেন, এই যে ছাতা, এই এই হলো রেনকোট, আর এই যে টর্চটা। আর কিছু নেব? না না, আর কিছু নিতে হবে না। আর একটা কথা, তুমি গিয়ে আগে একটা রিক্সা ঠিক করে রাখবে। যদি বেশি টাকাও চায় বৃষ্টির কারণে, তাও দেবে। যত দেরি হোক না কেন ম্যাডামের আসতে, তুমি রিক্সাটাকে ওয়েটিং চার্জ দিয়ে কিন্তু দাঁড় করিয়ে রাখবে। ম্যাডামের যেন কোনো সমস্যা না হয়, বুঝলে তো? আগে বাবু, রিক্সা আমি এইখান থেকেই ঠিক করে নিয়ে যাইতেছি ওই স্টেশনে। আপনি কোনো চিন্তা কইরেন না, আমি ম্যাডামকে একদম যত্ন করে নিয়ে আসব। আপনার অতিথি বলে কথা। এবার তাহলে আমি চলি। হ্যাঁ হ্যাঁ, এসো। হ্যাঁ, দুকা 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 দুকা। ঘড়িতে রাত বেশি হয়নি, কিন্তু মনে হচ্ছে যেন অনন্ত রাত। গাছগাছালির মধ্যে বাড়িটাকে মনে হচ্ছে যেন রুদ্ধশ্বাস কবরের স্তূপ। কেবল বাতাসের হা হা, ডালপালার কাতরতা। বিছানায় জেগে বই পড়ছে অনিমেষ। জাগ্রত সমর্থ বন্ধুর মতো আলোটা রয়েছে চোখের উপর। খট খট খট, দরজায় কে আঙুলের শব্দ করল। চমকে উঠল অনিমেষ। কে? নিশ্চয়ই মানুষ। অন্য কেউ হলে আলো নিবে যেত। হাওয়া দিয়ে দরজা জানলা কাঁপাতো, সিঁড়িতে পায়ের শব্দ হতো, নয়তো কুকুর কোথাও কাঁদতো মরা কান্না। মানুষ বলেই বারান্দার আলোটাও নেভেনি। ধুর, আমি এসব কি ভাবছি। কিন্তু এই সময় কেই বা আসবে? যাই, গিয়ে দরজাটা খুলে দেখি। নিজের এহেন ভয়ের জন্য লজ্জা হতে লাগলো অনিমেষের। বালিশের নিচে হাত দিয়ে রিভলভারটা একবার অনুভব করল। ধীরে ধীরে খুলে দিল দরজা। এ কি অনিতা, তুমি? উফ, কি ভীষণ লেট তোমাদের এখানকার গাড়ি, আর তারপর কি জঘন্য বৃষ্টি। আরে তোমার জন্য স্টেশনে আমার চাকর মনোহরকে পাঠিয়েছিলাম। সে কোথায়? মনোহর, মনোহর! কই, কারোর সঙ্গে দেখা হয়নি তো, তাই একাই চলে এলাম। এই বলে ঘরের মধ্যে ঢুকে পড়ল অনিতা। অনিমেষ প্রশ্ন করল, তোমার মালপত্র কোথায়? সব স্টেশনে পড়ে আছে। আচ্ছা শোনো না, আমি ভীষণ ক্লান্ত, এক গ্লাস জল খাবো। টেবিলের ওপর ঢাকা গ্লাসে জল ছিল, তাই ঠক ঠক করে খেয়ে নিয়ে অনিতা বলল, বলছি শোবার জায়গা করেছো কোথায়? পাশের ঘরে। ওকে, আমি যাই, শুয়ে পড়ি গে, আর দাঁড়াতে পারছি না, নিদারুণ ঘুম পেয়েছে। ম্লান রেখায় হেসে কথাগুলো বলল অনিতা। অনিমেষ একটু অবাক হয়ে প্রশ্ন করল,
বাহ, সে কি খাবে না? না, পথে অনেক খাওয়া হয়েছে। আচ্ছা, আসি। পাশের ঘরে গিয়ে দ্রুত হাতে দরজায় খিল চাপালো অনিতা। তবু দরজায় মুখ রেখে অনিমেষ বলল, ঘরে আলোটা জ্বেলে রেখো, আর দেখো নতুন জায়গায় যেন ভয় পেও না। ভয় পেলে আমাকে ডেকো। অনিতার যেন কিছুতেই ভয় নেই, তার বুঝি অনিমেষকেই ভয়। কিন্তু কেন? এই প্রশ্নটা মনে হলো অনিমেষের। কেন অনিতা এরকম অদ্ভুত ব্যবহার করলো? কেন দুজনে আজ ঝড়ের রাতে একসঙ্গে এক ঘরে থাকবো না? থাকলে জীবন্ত লোকের সংস্পর্শে পরস্পরের আর ভয় থাকতো না। অনিতা কি আমাকে ভয় পাচ্ছে? অনিতা যদি আমাকে ভয় পায় তাহলে সেটা কতটা অবাস্তব তা গায়ের উত্তাপেই বুঝিয়ে দিতে পারতাম। না না, এসব কী আজগবি কথা ভাবছি। অনিতা এতটা পথশ্রমে খুবই ক্লান্ত, তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছে। একটু পরেই হয়তো নিজেই এ ঘরে আসবে, নয়তো আমাকে ডাকবে। তখন কত রাত হবে কে জানে। দুঘরের মাঝের দরজায় টুক করে একটা শব্দ হলো। সেই শব্দ স্পষ্ট চিনল অনিমেষ। খিল খোলার শব্দ। রুদ্ধ নিঃশ্বাসে বিছানায় বসে রইল অনিমেষ। ওই তো অনিতার ঘরে খিল খোলার শব্দ হলো। নিশ্চয়ই অনিতা এখন আমার কাছে আসবে। হয়তো আজ সারা রাত গল্প করে, কিংবা না না থাক, একটু বেশিই বাড়াবাড়ি হয়ে যাবে। কিন্তু এতক্ষণ হয়ে গেল, কই এলো না তো অনিতা এই ঘরে, কিংবা আমাকেও তো ডাকলো না। একবার কি গিয়ে দেখবো? না, অনিমেষকেই ডাকছে অনিতা। এক নির্জনতা ডাকছে এক নিঃসঙ্গতাকে, এক ভয় আর এক ভয়কে। পা টিপে টিপে অনিমেষই উঠে গেল। খোলা দরজায় ঠেলা দিয়ে ঢুকলো ও ঘরে। আলোতে দেখল, এ কি সুরভি, তুমি? অনিতা কোথায়? হ্যাঁ, অনিতার বদলে খাটে পাতা বিছানায় বিলল ভঙ্গিতে শুয়ে আছে সুরভি। অনিমেষের দিকে রূঢ় দৃষ্টিতে চেয়ে ক্রমশ এগিয়ে আসতে আসতে বলছে, খুব আশা করেছিলে তাই না, এই বিছানায় অনিতার সাথে নিশি যাপন করবে? আমি বেঁচে থাকতে আমার পিছনে দুজনে দিনের পর দিন প্রেম লীলা চালিয়ে গেছো। না 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 না, সুরভি শোনো, আমি 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 তোমায় বলতে চেয়েছিলাম। তাই নাকি? কবে বলতে? হ্যাঁ, কিভাবে বলতে? টেলিফোন করে? সেই দিন কি তবে ওই সময় বারংবার অফিস থেকে বাড়ির ল্যান্ডলাইনে ফোন করে এই কথাই বলতে চেয়েছিলে? বারংবার বলা সত্ত্বেও সিঁড়ির ভাঙা রেলিংটা না সারিয়ে রেখে দিয়েছিলে, যাতে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর আমি সরে গেলে তোমাদের পথ পরিষ্কার হয়ে যায়। সেই দিন সুরভি নানান সাংসারিক কাজে ব্যস্ত থাকাকালীন ফোন আসে ল্যান্ডলাইনে, এবং একবার নয় বারংবার রিং বাজতেই থাকে। ল্যান্ডলাইনটা ছিল একতলার বসার ঘরে, সুতরাং ফোন ধরতে হলে সুরভিকে নামতে হবে দোতলা থেকে। এবং দিনের কোন সময়টা সুরভির সব থেকে বেশি সাংসারিক কাজে ব্যস্ত থাকে এবং কাজের পরে আবার স্নান করে, যা একমাত্র অনিমেষই জানত। এখন আবার কে ফোন করছে রে বাবা? ভাল লাগে না, শান্তিতে একটু স্নানও করতে দেবে না। আরে বারংবার বেজেই যাচ্ছে ফোনটা। দরকারি ফোন হবে হয়তো, যাই তো দেখি। স্নান করছিল সুরভি। ফোনটা বাজাতে তাড়াতাড়ি শাওয়ারটা বন্ধ করে বাথরোবটা কোনো রকমে গায়ে চাপিয়ে খালি পায়েই সিঁড়ি দিয়ে নামতে উদ্যত হয়। তাড়াতাড়ি নামার সময় খালি পায়ে জল থাকার দরুন পাটা পিছলে যায়। উফ, পাটা হড়কে যাচ্ছে। সাপোর্টের জন্য সিঁড়ির রেলিংটা ধরতে গিয়েছিল, কিন্তু হায় রে, সে রেলিংটাও ভাঙা হবার কারণে সিঁড়ি থেকে রেলিং ভেঙে পড়ে সোজা নিচে, অর্থাৎ ল্যান্ডিংয়ে মাথা ফেটে চৌচির হয়ে যায়।
বাড়িতে ওই সময় একা থাকার কারণে অনেকক্ষণ ওই অবস্থাতেই পড়েছিল সুরভি। অনিমেষ যতক্ষণে অফিস থেকে ফিরেছিল ততক্ষণে অধিক রক্তক্ষরণ হয়ে শরীর থেকে প্রাণবায়ুটা বের হয়ে সব শেষ হয়ে যায়। সুরভি, সুরভি, আরে তখন থেকে বেল বাজাচ্ছি, দরজাটা খুলছো না কেন? এ কি, লাইটও জ্বালানো দেখছি। কিছু দূর এসে সুইচ বোর্ডটা। অনিমেষ লাইট জ্বালানোর জন্য সুইচ বোর্ডের দিকে আসতেই কিছুতে যেন ঠেকলো তার পাটা। লাইট জ্বালাতেই দেখলো কি পড়ে আছে এটা? লাইটটাও জ্বালাওনি? এ কি সুরভি, কি হচ্ছে তোমার? সুরভি, এত রক্ত! হেল্প, হেল্প, হেল্প! ভয় পেয়েই হোক, নাটক করেই হোক, কিংবা নিজেকে নির্দোষ প্রমাণ করতেই চিৎকার করে প্রতিবেশীদের জড়ো করেছিল। ও কান্নাকাটি করে হাসপাতালেও নিয়ে গিয়েছিল সুরভির নিথর দেহটাকে। বেঁচে থাকতে অনিমেষের অভিসন্ধিটা বুঝতে না পারলেও মৃত্যুর পরে সবই পরিষ্কার হয়ে গিয়েছে তার কাছে। তাই সে ফিরে এসেছে আজ, মুখোমুখি হয়েছে অনিমেষের। আজই সব হিসেব সে মেটাবে। না 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 সুরভি, আমি তো মারতে চাইনি। আমি ইচ্ছা করে কিচ্ছু করিনি। ওটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? কেমন অ্যাক্সিডেন্ট? যেমন অনিতার হয়েছে ট্রেন অ্যাক্সিডেন্ট? না, কোথায় অনিতা? কোথায় সুরভি? চিৎকার করে জ্ঞান হারিয়ে মাটিতে টলে পড়ে গেল অনিমেষ। পরের দিন সকালে হাসপাতালে অনিমেষের জ্ঞান হলো। একটু সুস্থ হয়ে চাকর মনোহরের কাছে সে শুনল, আগে কাল আপনার কথা মতো আমি রিক্সা নিয়ে অনেক রাত পর্যন্ত ম্যাডামের জন্য অপেক্ষা করি। তারপর একটা সময় পরে স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করে জানলাম যে ট্রেনটাতে ম্যাডামের আসার কথা ছিল সেই ট্রেনটার নাকি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ট্রেনে থাকা কোনো যাত্রী নাকি আর বেঁচে নেই। আমি খবরটা শোনা মাত্রই আপনার কাছে রিক্সা নিয়ে চলে আসি। বাড়ি এসে দেখি আপনি এই পাশের ঘরটাতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। অনেক ডাকাডাকি সত্ত্বেও যখন আপনি উঠলেন না, আমি ওই ভোম্বল রিক্সাওয়ালার সাহায্যে আপনাকে হাসপাতালে নিয়ে আসি। ভাগ্যিস রিক্সাটা দাঁড় করিয়ে রেখেছিলাম, যদি আপনি স্টেশনে যান এই কথা ভেবে। ঠাকুর রক্ষে করেছেন গো। মনোহর নিজের মতো অনিমেষকে গতরাতের ঘটনা বলে চলে, কিন্তু অনিমেষের কানে এখন সেসব কথা কিছুই ঢুকছে না। তার মাথায় চলছে অন্য হিসেব। সুরভিকে অন্ধকারে দেখতে পাওয়া, সুরভির নির্দেশ করা তারিখ, অনিতার আশা, পাশের ঘরে অনিতার বদলে খাটে শুয়ে থাকা সুরভি এবং সুরভির দেওয়া অনিতার ট্রেন দুর্ঘটনার খবর। হ্যাঁ, সবই তো মিলে যাচ্ছে। আর ক্যালেন্ডারের তারিখে যে রক্তবিন্দুটা দেখেছিল সেটা আসলে লাল কালির চিহ্ন। মরবার অনেক আগেই তারিখটা দাগিয়ে রেখেছিল সুরভি। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক অচিন্ত্য কুমার সেনগুপ্তর কলমে রক্তের ফোঁটা। গল্পের বিভিন্ন চরিত্রে সুকন্যা, জয়জিৎ, পৌলমী পড়শিয়া, রনিত আর কথক অর্থাৎ আমি আপনাদের পৌলমী। শুনতে থাকুন আরও ভালো ভালো গল্প, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আর একটা কথা, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমাদের গল্পগুলো আপনাদের কেমন লাগছে। আর আপনাদেরও যদি কিছু সাজেশন থাকে, মানে কোন গল্প আপনারা শুনতে চান, সেটাও আমাদের লিখে জানাতে পারেন কমেন্ট করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জানা অজানার মাঝে।